সো ফেব্রুয়ারি মার্চ 2022টা ফার্স্ট কোয়েশ্চেন কি বলতেছে দেখি, হোয়াট কুড নট বি আ মেজারমেন্ট অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারমেন্ট হবে না। বেসিক্যালি 10 কেলভিন হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তো এটা পসিবল না। এটাতে আসি, জুল পার নিউটন পার মিটার। ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ভ্যালু থাকতে হয়, একটা ইউনিট থাকতে হয়। এখানে সবগুলোরই ইউনিট আছে, তার মানে এখানে নিশ্চয়ই এমন একটা ইউনিট ওরা দিছে যেটার আসলে কি কোনো ইউনিট হয় না। যেমন 11 জুল, জুল ডিভাইড বাই নিউটন ডিভাইড বাই মিটার। তাহলে 11 জুলকে আমরা কি লিখতে পারি, 11 নিউটন মিটার লিখতে পারি, কিন্তু ডিভাইড বাই নিউটন মিটার। কারণ জুল হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স হচ্ছে নিউটন, ইয়া হচ্ছে ডিস্টেন্স হচ্ছে মিটার। সো নিউটন নিউটন মিটার মিটার কাটাকাটি গেলে 11 থাকে। 11 ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি। সো আমার মনে হয় আনসার হবে বি। আচ্ছা, মার্ক স্কিমটা সহ খুলি। এরপর কোয়েশ্চেন নাম্বার 2, এখানে বলতেছে যে আ কম্পিউটার মেমরি স্টিক ইজ লেবেলড। দেখি এটা পারার কথা। এটা দেখি সুমাইয়া বলো তো এটার আনসার কি হইতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2টা একটু করো। A computer memory stick is labeled as having a storage of 128 GB. The letter B stands for byte. Which is a unit? What is the equivalent storage capacity? Equivalent storage capacity কোনটা হবে? 128 gigabytes. বেসিক্যালি এটা প্রিফিক্স টেস্ট করতেছে। গিগার কত হয়, গিগার ভ্যালু কত সুমাইয়া? হ্যালো? Sir, to the power 9. 10 to the power 9. So 128 into 10 to the power 9 bytes. তো এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে ডেসিমালটাকে আমরা এখান থেকে এখানে নিব। সো 1.28 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে? 11. 11। গুড। সো আনসার বি, 2 এর আনসার বি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, এটা প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন। আজকে প্র্যাকটিক্যাল দিছে সাফওয়ান আর জুহাইর। দেখি এটার আনসার, সাফওয়ান বলো। কত হবে বলো তো সাফওয়ান? A man of mass 75.2 kg uses a set of weighing scales to measure his mass 3 times. 3 বার সে মাপছে। He obtains the following readings: 80.2 kg, 80.1 kg, 80.2 kg. Which statement describes the precision and accuracy of the weighing scales? Precision. স্যার সি হবে এটা। কেমনে সি হবে? ওর ওজন হচ্ছে 75.2, এগুলো পাচ্ছে 80.2, তাহলে এটা কি অ্যাকুরেট হবে? নট অ্যাকুরেট। সো বেসিক্যালি আনসার হবে ডি, প্রিসাইজ, বিকজ দে এগ্রি উইথ ইচ আদার, প্লাস মাইনাস 0.1। ঠিক আছে, এটার আনসার ডি। আচ্ছা আচ্ছা,
তো এটা প্রিসাইজ হবে বাট অ্যাকুরেট হবে না, বিকজ ওর অ্যাকুরেসি হচ্ছে ট্রু ভ্যালুর সাথে মেজার্ড ভ্যালু কতটা ডিফারেন্ট, সো ইটস নট অ্যাকুরেট বাট প্রিসাইজ। কোয়েশ্চেন নাম্বার 4, দেখি লেট কামার কে আসছে লেটে, মুনিরা দেখি 4 নাম্বারটা বলো আনসার কি হবে। Which statement about scalar and vector quantities is correct? কি রে কি আছে, দেখি জুহাইর বলো এটার আনসার কি হবে। স্যার বি। তুমি বলছো বি, বি বি। আনসার না, স্কেলার কোয়ান্টিটি জি। হ্যাজ ম্যাগনিটিউড বাট নট ডিরেকশন। আরগুলো কেন হবে না, ভেক্টর কোয়ান্টিটি হ্যাজ ডিরেকশন বাট নট ম্যাগনিটিউড, এটা তো পসিবল না। এটার ঠিক তো আছে, দুটাই স্যার আছে। 4 is B. Question number 5. How can the acceleration of an object be determined? বলো তো। হ্যাঁ, how the acceleration of an object be determined? আনসার কি হবে? মুনিরা বলো। হবে স্যার। হ্যালো, হ্যাঁ, বি হবে না সি হবে না ডি? ডি, রাইট। আচ্ছা, তোমার কথা বোঝা যাচ্ছিল না দেখে আমি আনসারটা নিতে পারিনি। আচ্ছা, sprinter takes a time of 11 seconds to run a 100-meter race. She first accelerates uniformly from rest, reaching a speed of 10 meter per second. She then runs at a constant speed of 10 meter per second until the finish line. What is the uniform acceleration of the sprinter for the first part of the race? এটা কে করতে পারবে? তোমাদের মধ্যে কে করতে পারবে এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6? মানে কিভাবে অ্যাপ্রোচ করবে আমাকে দেখি বলো তো। সাফওয়ান, মুনিরা, সুমাইয়া আর জুহাইর। পারছো এটা কেউ? কিভাবে করবা বুঝছো কিভাবে করতে পারি? তার 11 সেকেন্ডস লাগে টু রান আর রেস অফ 100 মিটার, অ্যাক্সেলারেট করছে ইউনিফর্মলি ফ্রম রেস্ট। এগুলো এতগুলো ইনফরমেশন যখন দিছে, ইটস বেটার টু ড্র গ্রাফ। হোয়াট টাইপ অফ গ্রাফ? ভেলোসিটি টাইম গ্রাফ, যেহেতু অ্যাক্সেলারেশনের কথা বলছে। 11 সেকেন্ডস টু কমপ্লিট দ্য রেস, 100 মিটার রেস। তাহলে প্রথমে সে ইউনিফর্মলি অ্যাক্সেলারেট করছে ফ্রম রেস্ট, তারপর সে 10 মিটার পার সেকেন্ড স্পিড রিচ করছে। শি দেন রানস অ্যাট আ কনস্ট্যান্ট স্পিড অফ 10 মিটার আনটিল দ্য ফিনিশ লাইন। তারপর সে কনস্ট্যান্ট স্পিড মেনটেন করছে। তা পুরাটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এই পুরাটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ হচ্ছে 100 মিটার।
এখন তোমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ দ্য স্প্রিন্টার ফর দ্য ফার্স্ট পার্ট অফ দ্য রেস ইউ নিড টু ফাইন্ড দিস acceleration del v by del t কতক্ষণ পর্যন্ত করছে সে 10 মিটার পার সেকেন্ড এখানে আমি টাইমটা জানি না টোটাল টাইম লাগছে 11 সেকেন্ডস তাহলে বেসিক্যালি আমরা এটা করতে পারি যে প্রথমে এই যে এই পার্টটার এরিয়াটা বের করে ফেলি এই এরিয়াটা কত হবে 10 ইন্টু 11 মাইনাস টি রাইট প্লাস এই এরিয়াটা তোমার ট্রায়াঙ্গেলের এরিয়াটা কে যদি আমি টি বলি তাহলে হাফ ইন্টু এখানে টি হবে এই জায়গাটাই হাফ ইন্টু বেস হচ্ছে টি ইন্টু হাইট হচ্ছে 10 এই টোটাল করলে আমাদের আনসার আসে 100 মিটার্স তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এই দুইটা এরিয়া করলে 100 মিটার্স আসে সো এখান থেকে আমরা টি এর ভ্যালুটা বের করি টি এর ভ্যালু বের করলে অ্যাক্সেলারেশন বের করে ফেলা যাবে তাহলে 5t প্লাস 110 minus 10t equals to 100 so basically এখান থেকে t এর ভ্যালু আসে হচ্ছে 2 সেকেন্ডস t এর ভ্যালু আসছে 2 সেকেন্ডস ওকে সো ওর অ্যাক্সেলারেশনটা কত হবে 10 ডিভাইড বাই 2 দ্যাট ইজ 5 6 এর আনসার ডি কারণ অ্যাক্সেলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইড বাই টাইম চেঞ্জ ইন ভেলোসিটি হচ্ছে 10 0 থেকে 10 উঠছে 10 মাইনাস 0 ডিভাইড বাই কত সেকেন্ড উঠছে 2 সেকেন্ডস উঠছে সো এটা গ্রাফিক্যালি অঙ্কটা সলভ করা লাগছে আমার কোয়েশ্চেন নাম্বার 7টা একটু ট্রিকি কোয়েশ্চেন নাম্বার 7টা বলতেছে a single horizontal force F is applied to a block X when which is in contact with a separate block Y as shown. The blocks remain in contact as they accelerate along a horizontal frictionless surface. Air resistance is negligible. X has a greater mass than Y. Which statement is correct? The acceleration of X is equal to force F divided by mass of X. না এই স্টেটমেন্টটা কারেক্ট না কারণ অ্যাক্সেলারেশন এ যদি f বাই x হয় which is f by x এর mass of x which is not possible কারণ ও দুইটাকে এই সেম ফোর্স দিয়েও দুইটা মাসকে করতেছে my সহ লাগবে the force that x exerts on y is equal to f এটাও না কারণ ফটা x কেও মুভ করাচ্ছে y কেও মুভ করাচ্ছে the force x exerts on y is less than f এটা হওয়ার চান্স আছে c because কিছু ফোর্স ওর লাগতেছে কিছু ফোর্স ওর লাগতেছে টোটাল মিলে f লাগতেছে the force that x exerts on y is less than the force that y exerts on x না এটা কখনোই পসিবল এটা নিউটনস থার্ড লকে ডিফাই করতেছে is less না is equal হইলে তাহলে d হবে না b হবে না a হবে না आंसर c বেসিক্যালি আমার সবগুলা অপশন পড়ে কি করতে হচ্ছে ক্যান্সেল আউট করতে হচ্ছে তারপর গিয়ে আমি বলতেছি না সি হবে आंसर আমি তো आंसरগুলো চেক করতেছি না একটু চেক করি 7 এর आंसर সি কারেক্ট 6 এর आंसर ডি কারেক্ট 5 এর आंसर ডি কারেক্ট 4 এর বি 3D ওকে question number 8
A car of mass 750 kg has a horizontal driving force of 2 kilonewton acting on it. It has a forward horizontal acceleration of 2. Acceleration 2. What is the resistive force acting horizontally? দেখি এটা কে পারবে, তোমরা একটু আনসার করো। সুমাইয়া এটা পারবা? কোয়েশ্চেন নাম্বার 8। You have to explain to me after you answer the question. পারবা? সুমাইয়া আসো। Hello. Sumaya, are you doing it? Question number 8. আচ্ছা সাফওয়ান Yes, sir. আচ্ছা আচ্ছা তাহলে সুমাইয়াই করো। সুমাইয়া বলো তো দেখি কিভাবে করবা। Sir, is the answer A? Yes. Can you explain it to me? How did you do it? Sir, first I found force Okay. with the equation mass into acceleration, Mhm. which is 750 into 2. That is 1500 Which is- Newton. Yes, and then I minused it with 2000. Why? Why did Because you that's the minus driving it? force. Because forward force minus backward force equals to resultant force, right? Yes, sir. তাহলে resultant force হচ্ছে forward force যেটা driving force minus resistive force. So resistive force হবে driving force minus F, which is the resultant. So 2 minus 1.5, that is 0.5. Shabash, good. Question number 9 বলো সাফওয়ান। কোয়েশ্চেন ভালো মতো পড়বা তারপর আনসার করবা। কোয়েশ্চেন নাম্বার 9। স্যার সি হবে এটা? এটা সি হবে? আমি কেমনে বলবো, তুমি আমাকে এক্সপ্লেইন করো কেমনে হবে। why it is C? why it is C? কেউ এক্সপ্লেইন করতে কেউ পারবা? এক্সপ্লেইন করতে পারবা? এটা এটা echo হচ্ছে কেন? echo হচ্ছে কেন? দেখো একটা বলছে falls freely from rest. freely মানে no air. এয়ার যদি না থাকে তখন resultant force is weight. কিন্তু যদি এয়ারে থাকে তখন resultant force is weight minus drag. This drag
is proportional to velocity squared. So speed বাড়লে drag বাড়তে থাকবে, so resultant force কমতে থাকবে। resultant force কমা মানে acceleration কমা, মানে gradient কমে যাবে with time, যার কারণে আনসার সি হচ্ছে। বি কেন হচ্ছে না? বিকজ বি হচ্ছে একটা সার্কুলার আর্ক, সার্কেলের আর্কের মতো লাগতেছে, এটা এরকম না, এটা অনেকটা আগেরটার মতোই হবে, খালি একটু বাঁকা এরকম। এটা বিটা এই জন্য হয়নি, আর বাকিগুলো তো প্রশ্নই আসে না। তাহলে সি ইজ দ্য আনসার। এম আই ক্লিয়ার জুহায়ের? বুঝছো? একটা এরে একটা এরে না, এরে না হওয়ার কারণে স্ট্রেট লাইন, এরে থাকলে একটু কার্ভ হবে। জুহায়ের, ক্যান ইউ ডু নাম্বার 11? হ্যালো, ট্রাই করি। করো করো। A horizontal metal bar PQ of length 50 centimeter is hinged at end P. The diagram shows the metal bar viewed from above. উপর থেকে metal barটাকে দেখতেছে। Two forces of 16 Newton and 5 Newton are in horizontal plane and act on end Q as shown. What is the resultant moment about P due to the two forces? ও ইকুইলিব্রিয়ামে আছে কিন্তু কোথাও বলে নাই, যার কারণে রেজাল্টেন্ট মোমেন্ট বের করতে দিছে। ইটস প্রিটি ইজি, স্ট্রেট ফরওয়ার্ড ইফ ইউ নো হাউ টু ডু ইট। এত বেশি ঘুরাই পেঁচাই করা নেই কোয়েশ্চেনটা। পারতেছি না স্যার। পারতেছো না? কেমনে হবে বলো তো? এটা না পারলে এটা রিজলভ করতে হবে আর কি, একটা ফোর্সকে রিজলভ করতে হবে। জি স্যার, উপরে এটা স্যার এতটুকু করেছি স্যার। আর এটাকে দুইভাবে রিজলভ করলে এটার কস কম্পোনেন্ট যেটা থাকবে 16 cos 30, কেউ কি বলতে পারবে 16 cos 30 কোনো মোমেন্ট তৈরি করবে না কি না? উইল 16 cos 30 ক্রিয়েট এনি মোমেন্ট অ্যাবাউট দিস পয়েন্ট পি? সুমাইয়া? No, sir. Why? Because 16 cos 30 line of action is line of action, ফোর্সের লাইন অফ অ্যাকশন যদি পিভটের ভিতর দিয়ে যায়, পিভটের পয়েন্টের ভিতর দিয়ে যায়, তাহলে এটা টার্ন করবে না। সো 16 sin 30 এটা হচ্ছে আবার পারপেন্ডিকুলার টু দ্য পিভট। সো লাইন অফ অ্যাকশনটা পিভটের যে লাইনটা ড্র করছে সেটার সাথে পারপেন্ডিকুলার, যার কারণে এটা মোমেন্ট ক্রিয়েট করবে। সো একটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করতেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করতেছে। সো আনসার কি বের করবা কিভাবে? তাহলে বের করার জন্য সিম্পল হচ্ছে 5 × 50 মাইনাস 16 sin 30, মাইনাস কেন করতেছি? ক্লকওয়াইজ মোমেন্ট মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট করতেছি, ইন্টু 50। এটা করার পর যে ভ্যালুটা আসবে ওই ম্যাগনিটিউডটা নিবা, জাস্ট দ্য ম্যাগনিটিউড। এটাই হচ্ছে আনসার। এমসিকিউ কিন্তু তোমাদের পারতে হবে, ঠিক আছে? অলরেডি একটা মক নিছি তোমাদের,
সুমাইয়ারটা একটু লেটে দিছো দেখে আমি আর চেক করি নাই। এটা তুমি মক 6 এর যে সলিউশনটা দিছি ওই সলিউশনটা দেখে তোমারটার সাথে একটু চেক করে নিও, ওকে? Okay, sir. আর যদি কোনো কোয়েরি থাকে ওগুলো বুঝে নিতে পারবা ওখান থেকে। কোয়েশ্চেন নাম্বার 11, দেখো এটার আনসার কি আসছে ক্যালকুলেটর দিয়ে। Five into 50 minus 16 sine 30 into 50. ফিফটি সেন্টিমিটারে আছে, সো 50 এটাকে ডিভাইড বাই 100 করতে হবে। আনসার এ না 11 এর আনসার ডিভাইড বাই 100 করলে এটার একটা লাস্টে কাজ হচ্ছে ডিভাইড বাই 100 করতে হবে, বিকজ এটা সেন্টিমিটার দিস ইজ 0.5। হ্যাঁ 11 এর আনসার এ। Sir, can you explain question 10? Question 10. Oh, I didn't explain question 10. Sorry, I overlooked it. A rock of mass 2m traveling in deep space at velocity v explodes into two parts of equal mass, one of which is then stationary. A block of mass 2m traveling in deep space at v explodes into two parts of equal mass, one of which is then stationary. What is the kinetic energy of the moving part after the explosion? Acha. First of all, a rock of mass 2m traveling in deep space at v. তার মানে ওর টোটাল মোমেন্টাম ছিল বিফোর 2mv, ঠিক আছে? টোটাল মোমেন্টাম ছিল 2mv বিফোর। আফটার কি হচ্ছে? আফটার একজন স্টেশনারি হয়ে গেছে। আফটার হোয়াট হ্যাপেন্ড, দে এক্সপ্লোডেড। আফটার দ্য এক্সপ্লোশন দুইটা পার্ট হয়ে গেছে, দুইটারই মাস ইকুয়াল, তাহলে আফটার মোমেন্টামও 2mv হইতে হবে। সো একটার স্পিড যদি 0 হয়ে যায় তাহলে মাস ইন্টু 0 প্লাস মাস ইন্টু ওই ভেলোসিটিটাকে যদি আমি বলি যে কথার কথা vn, বলে vn না বলে আমি ধরো কি বলবো, ওটার স্পিডটাকে যদি আমি আচ্ছা vnই বলি, তাহলে এই vnটা কত হবে? That is twice the velocity of the initial mass. ইনিশিয়াল মাস স্পিড করছিল v, এর পরেরটা মোমেন্টাম কনজার্ভ করার জন্য আমাকে 2v হতে হচ্ছে, যেহেতু m ইন্টু vn শুড বি 2v, সো দ্যাট 2mv টা ম্যাচ করে। তাহলে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মুভিং পার্ট আফটার দ্য এক্সপ্লোশন? তাহলে হাফ m ইন্টু 2v স্কোয়ার্ড, তাহলে কত হয়? 4 ডিভাইড বাই 2mv স্কোয়ার্ড। তো শুরুতে কত আসবে? এটার আনসার 2mv স্কোয়ার্ডই হবে আর কি, ঠিক আছে? Yes, sir. আনসার মিলছে নাকি দেখি। 10 এর আনসার ডি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12। থ্যাংক ইউ সুমাইয়া, তুমি দেখা দিস আমি 10 নাম্বার কোয়েশ্চেনটা ওভারলুক করে চলে গেছি। বাকিরা কি করতেছো? হ্যাঁ, ও মুনিরা আসছে, সাফওয়ান আর জুহাইর। Question number 12. A cube WXZY has sides of length 2 cm and mass 24 grams.
The cube rests on a meter rule of negligible mass. The geometrical center of the cube is vertically above the 70 centimeter mark on the scale of the rule. The cube has a non-uniform density so that its center of gravity is not at its geometrical center. Oh my god. The center of gravity of the cube is in plane of the diagram. The rule rests on a pivot at 50 centimeter mark. A mass এটা of তো পড়তে পড়তে 5 মিনিট চলে যাবে। এটা পড়তে পড়তে 5 মিনিট চলে গেলেও কিছু করার নাই। এরকম কোশ্চেন যদি বেশি বড় লাগে তুমি এটা স্কিপ করে অন্যটা করিও, পরে যদি সময় থাকে তারপর 12 নাম্বারটা দেখবা। মানে এরকম বেশি বড় কোশ্চেন যদি পাও মনে হচ্ছে যে অনেক বেশি কথা, যদি বা এটা এত বেশি বড় না, আই ডোন্ট থিঙ্ক সো ইটস টু বিগ, এর চেয়েও বড় কোশ্চেন আসে। At its geometrical center, a mass of 23.4 gram is placed vertically above the 30 centimeter mark. The rule is horizontal and in equilibrium. Okay, রুলটা ইকুইলিব্রিয়ামে আছে। এখানে যে কিউবটা আছে এটার ইউনিফর্ম ডেন্সিটিতে না, তার সেন্টার অফ গ্র্যাভিটি ইজ নট অ্যাট ইটস জিওমেট্রিক্যাল সেন্টার, তার মানে এটা মাঝখানে না, এটা কোনো একটা এদিকে বা এদিকে। এখন বলছে দ্য রুল রেস্টস অন আ পিভট অ্যাট 50 সেন্টিমিটার মার্ক, তাহলে রুল 50 সেন্টিমিটার মার্কে আছে। The geometrical center of the cube is vertically above 70 centimeter mark. It's vertically above 70 centimeter mark বলছে। ওকে, geometrical center এর সাথে সে নাই। The rule rests on a pivot at the 50 centimeter mark. A mass of 23.4 gram is placed vertically above the 30 centimeter mark. The rule is horizontal and in equilibrium. মিটার রুল তো একটা ইউনিফর্ম জিনিস, তো এটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নাই। What can be determined about the position of the center of gravity of the cube? It must be somewhere along a line that is 0.5 centimeter from WX. It must be somewhere along a horizontal line that is 0.5 centimeter from WX. না, এটা ডিটারমাইন করা যাবে না। It must be somewhere along a line that is 0.5 centimeter along line. Horizontal line এ তো মোটেও না। It must be somewhere along a vertical line that is 0.5 centimeter from line WY. WY এর মধ্যে XZ along a vertical line that is 0.5 centimeter from line XZ. ওকে ফাইন, আমরা ফার্স্টে এখানে ডিস্টেন্সটা বের করি, এই এক্সটা বের করতে হবে। সো 24 গ্রামস, সো 24 gx equals 23.4 into 20 g into 20, এখান থেকে x বের করি। x যদি বের করি 23.4 into 20 ডিভাইড বাই 24, এটা করলে আনসার আসে 19.5। 50 প্লাস 50 প্লাস 19.5 করলে আনসার আসে 69.5। তাহলে WY থেকে 0.5 সেন্টিমিটার পরে, তাহলে 69.5 এ আছে। ওর সেন্টার অফ গ্র্যাভিটিটা 69.5 এ আছে ফ্রম 50 থেকে 19.5 দূরে আছে, x হচ্ছে 19.5 আসছে। সো ইট মাস্ট বি সামওয়্যার অ্যালং আ ভার্টিক্যাল লাইন দ্যাট ইজ 0.5 সেন্টিমিটার ফ্রম WY। আমি হরাইজন্টালটা চেক করতে পারবো না, হরাইজন্টালটা না, ঠিক আছে। আনসার হচ্ছে ইট মাস্ট বি সামওয়্যার অ্যালং আ ভার্টিক্যাল লাইন, অবভিয়াসলি ইট মাস্ট বি সামওয়্যার ইন দ্য ভার্টিক্যাল লাইন।
এটাকে আবার ঘুরাই দিলে আমি ইয়াটা বের করে ফেলতে পারবো ফ্রম সাইড WX। নাইস নাইস কোয়েশ্চেন। তাহলে আনসার সি হবে। এটা বুঝো নাই কে? কোয়েশ্চেন নাম্বার 12 ইজি আছে, জাস্ট এক্স এর ভ্যালুটা বের করছি, তারপর 50 সাথে অ্যাড করে 69.5 পাইছি। সো ওইটা তো ভার্টিক্যাল লাইন হইতে হবে, রাইট? ফ্রম WY 0.5 সেন্টিমিটার। এরপর কোয়েশ্চেন নাম্বার 13, a rigid sphere is held at rest on the seabed. When the sphere is released, it rises to the surface of the sea. The seawater has a uniform density. Which statement about the sphere from its release until it reaches the surface is correct? The sphere always moves with constant acceleration. The sphere always moves with constant velocity. The upthrust on the sphere always decreases. The upthrust on the sphere is always constant. Very nice question by the way. এটার আনসার কে বলতে পারবে? একটা সি বেড, ধরো এটা সি বেড, কি বলছো? বুঝা যাচ্ছে না। আপট্রাস্ট অলওয়েজ কনস্ট্যান্ট না? Upthrust is equals to rho vg. Volume of object change হচ্ছে না, g চেঞ্জ হচ্ছে না, ডেন্সিটি চেঞ্জ হচ্ছে না, সো upthrust is constant, right? বেসিক্যালি ও সি বেডের উপরে যাচ্ছে যখন, সো ও কনস্ট্যান্ট আর রিজিড স্পিয়ার হেল্ড স্ট্রেস ইউনিফর্ম ডেন্সিটি বলছে। ফ্রম ইটস রিলিজ আনটিল ইট রিচেস দ্য সারফেস, অবভিয়াসলি সে অ্যাক্সেলারেশন করবে ফার্স্টে, তারপর সে কনস্ট্যান্ট ভেলোসিটি রিচ করতেও পারে, টার্মিনাল ভেলোসিটি রিচ করতেও পারে, উই ডোন্ট নো। সো অলওয়েজ বলছে, তো এই অলওয়েজ কথাটার কারণেই ঝামেলা হয়ে গেছে। সো আনসার ডি, 13 ইজ ডি। হোয়াট ইজ দ্য ইউনিট ফর ডেন্সিটি? ইউনিট ফর ডেন্সিটি কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য ইউনিট ফর ডেন্সিটি? ডেন্সিটি ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে সি পসিবল না। মাইক্রোগ্রাম পার মিলিমিটার কিউব, অবভিয়াসলি এটা হইতে পারে। এটা প্রিফিক্স ইউজ করছে, মিলিমিটার হচ্ছে প্রিফিক্স, গ্রাম পার মিটার কিউব যদি হইতে পারে, সো ডি ক্যান বি দ্য আনসার, রাইট? দিজ আর প্রিফিক্সেস, তাই না? মাইক্রো আর মিলি, সো আনসার ডি। তোমাদের মাথায় এগুলো কিন্তু আসতে হবে, আমি করে দিচ্ছি, তোমাদের থিঙ্কিং প্রসেসটা আসতেছে না। তোমরা নিজেরা চেষ্টা করলে তোমাদের থিঙ্কিং প্রসেসটা আসবে। পেপার ওয়ানে ভালো করতে হলে ইটস নট অ্যাবাউট নোয়িং দ্য সলিউশন, ইটস অ্যাবাউট রেকিং ইয়োর ওন ব্রেইন, যে তুমি চিন্তা করতে হবে কোন চ্যাপ্টার থেকে আসছে, কী করতে হচ্ছে, সলভ করতে হবে, প্রবলেম সলভিং স্কিলসটা ডেভেলপ করতে হলে নিজে থেকে ট্রাই করতে হবে। এখানে আমাকে কি কি দেওয়া আছে, কোয়েশ্চেনটা বারবার পড়তে হবে, ক্লুজগুলো ভালো মতো বের করতে হবে যে কি কোন জিনিসটা কিভাবে করা যায়, তাহলেই তুমি পেপার ওয়ানে ভালো করতে পারবা, নাহলে পারবা না। 15, the total energy input E in a process is partly transferred to useful আর এটা টোটাল। what is the efficiency of the process? তাহলে এফিসিয়েন্সি হচ্ছে ইউ বাই ই ইন ইন্টু 100। দেখো এটা পুরো লেভেলসের একটা এমসিকিউ, এত ইজি কেমনে হয়েছে এই পেপারটা। কোয়েশ্চেন নাম্বার 16টা আমার ওয়ার্কশিট থেকে কমন আসছে। কোয়েশ্চেন নাম্বার 16টা আমার ওয়ার্কশিটে আছে, ওয়ার্ক এনার্জি পাওয়ারের ওয়ার্কশিটে। কোয়েশ্চেন নাম্বার 16টা কেউ পারবা? এটা ওয়ার্ক এনার্জি পাওয়ার নিয়ে, সেম জিনিস আবার দিছে ওরা। Can you do question number 16?
যে আনসার পাবে সে আনসারটা বলো। সবাইকে বলছি এই কোয়েশ্চেনটা করতে, কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 বেসিক্যালি ওরা বলতেছে an escalator is 60 meter long and lifts passengers through a vertical height of 30 meters. To drive the escalator against the forces of friction when there are no passengers requires a power of 2 kilowatt. তাহলে প্যাসেঞ্জার না থাকলেও এসকেলেটরটা 2 কিলোওয়াট অফ পাওয়ার ইউজ করে। The escalator is used by passengers of average mass 60 kg and the power to overcome friction remains constant. How much power is required to drive the escalator when it is carrying 20 passengers and is traveling at 0.75 meter per second? সো এটা করার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে তুমি ওর how much energy is required to drive the escalator, how much power, sorry, when it is carrying 20 passengers and is traveling at 0.75 meter per second. তাহলে ফোর্সেস অফ ফ্রিকশন যখন প্যাসেঞ্জার নাই তখন 2 কিলোওয়াট, আর প্যাসেঞ্জারগুলোকে উঠানোর সময় পাওয়ার টু ওভারকাম ফ্রিকশন রিমেন্স কনস্ট্যান্ট বললো। অ্যাভারেজ মাস 60 কেজি একজনের, তাহলে 30 মিটার্স উপর উঠাইছে। তাহলে এনার্জি গেইন বাই প্যাসেঞ্জার্স, ইচ প্যাসেঞ্জার্স আর টোটাল potential energy gained by passengers হচ্ছে 20% into একজনের 60 কেজি into g that is 9.81 into h হচ্ছে 30। তাহলে কত হয় 20 into 60 into 9.81 into 30। এটা করলে টোটাল পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 353,160 353,160 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গেইন করছে। এখন তার এখান থেকে এখানে যেতে টাইম কতক্ষণ লাগছে এটা আমরা বের করব কিভাবে? ভেলোসিটি ইকুয়ালস টু ডিসটেন্স ডিভাইড বাই টাইম। ডিসটেন্স হচ্ছে 60, 60 ডিভাইড বাই টাইম ইজ ইকুয়ালস টু ভেলোসিটি। ভেলোসিটি দেওয়া আছে 0.75, তাহলে টাইম বের করে ফেলি 60 ডিভাইড বাই 0.75, তাহলে দ্য টাইম ইট টেক্স ইজ 80 সেকেন্ডস। তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিভাইড বাই টাইম ইজ 353,160 ডিভাইড বাই 80 সেকেন্ডস হচ্ছে মানুষকে ওঠানোর রেট। 353,160 ডিভাইড বাই 80 করলে আনসার আসে 4414.5 ওয়াট। 4414.5 ওয়াট। এটা হচ্ছে এই পাওয়ারটা লাগে হচ্ছে মানুষকে ওঠানোর জন্য, আর রেজিস্টিভ ফোর্সকে ওভারকাম করার জন্য যে পাওয়ারটা লাগে সেটা হচ্ছে 2 কিলোওয়াট, দ্যাট ইজ 2000 ওয়াট। 2000 ওয়াট আর 4400 ওয়াট মিলে হয় 6400 watt, that is 6.4 kilowatt. Answer B. বুঝছো? বেসিক্যালি 20টা প্যাসেঞ্জার উঠাইতে ওর পোটেনশিয়াল এনার্জি গেইন করতে হয়েছে। পোটেনশিয়াল এনার্জি সে কতক্ষণ লাগছে তার 30 মিটার উপরে উঠাইতে। টাইমটা বের করছি, ভেলোসিটি আর ডিস্টেন্স জানছি, কারণ 60 মিটার্স ট্রাভেল করছে। এখানে আমি 30 ইউজ করি নাই কেন, 60 কেন ইউজ করছি, কারণ ওদেরকে নিচ্ছে যে ডিরেকশনে নিচ্ছে সেই ডিস্টেন্সটা হচ্ছে 60 নট 30, ঠিক আছে? সো ওইটার কারণে আমি টাইমটা 80 সেকেন্ডস পাইছি। এভাবে করে 6.4 কিলোওয়াট আনসার আসছে ওভারঅল। তাহলে স্কেলেটরটা যখন 20টা প্যাসেঞ্জার নিয়ে উপর উঠতেছে তখন
ওর পাওয়ার ডেলিভার করতেছে 6.4 কিলোওয়াট। তারপর question number 17. A rock of mass 40 kg is released from rest from a height of 20 meter above the surface of a planet. The rock has kinetic energy of 32 kilojoule when it hits the surface of the planet. The planet does not have an atmosphere. What is the weight of the rock on the surface of the planet? এরকম প্রায় কোশ্চেন আসতেছে। এখান থেকে ভেলোসিটিটা বের করতে হবে। ভেলোসিটি হচ্ছে স্কোয়ার রুট অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার না, তাহলে 3200 ডিভাইড বাই ইন্টু 2 ডিভাইড বাই মাস, মাস হচ্ছে 40, তাহলে 6400 ডিভাইড বাই 40 স্কোয়ার রুট অফ আনসার। তো ভেলোসিটি আসছে হচ্ছে 12.649। সো 20 মিটার ফল করতে টাইম নিচ্ছে হচ্ছে, সরি ভেলোসিটি গেইন করছে 12.64 মিটার পার সেকেন্ড স্পিডে এসে সে বাড়ি খাইছে। এখন তোমাকে বলছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য রক অন দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট, তাহলে তোমার অ্যাক্সেলারেশন বের করতে হবে, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে, আচ্ছা না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। তাহলে ভি হচ্ছে 12.64, ইউ তো 0 কারণ রেস্ট থেকে শুরু করছে, সো ভি স্কোয়ার তাহলে 160 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 20, দ্যাট ইজ 4, অ্যাক্সেলারেশন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দিস ইজ দ্য জি। তাহলে ওর ওয়েট হচ্ছে 40 ইন্টু 4, দ্যাট ইজ 160। ওয়েট 32 কিলো জুল বলছে, 32,000 হবে। আচ্ছা আনসার হবে 1.6 কিলো নিউটন, কারণ 1.6 নিউটন তো পসিবল না। ওয়েট হচ্ছে 1.6 কিলো নিউটন, দ্যাট ইজ 1600 কেজি। ঠিক আছে, 17 ইজ সি। আমি এখানে একটা ভুল করছি, 32 কিলো জুলকে আমি 3.2 কিলো জুল মনে করে ফেলছি। 17 এর আনসার সি, কারেক্ট। তো আমি এটা কেমনে বুঝছি, আমার আনসার আসছে 160 নিউটন। তো 160 নিউটন আর 1.6 নিউটন তো সেম না, তার মানে আমি এখানে 32 কিলো জুল হচ্ছে যে আরও একটা ইন্টু 10 আসবে, মানে 160 নিউটন ইন্টু 10 কম ধরছি, তো 160 ইন্টু 10 করে দিছি, আনসার 1.6 কিলো নিউটন চলে আসছে। তো এখানে আমি জাস্ট 3200 লিখছি, এটা ভুল হয়েছে, এটা 32,000 দিলে আমার 126.4 মিটার পার সেকেন্ড স্পিড আসতো, সেখান থেকে অ্যাক্সেলারেশনটা আসতো ডিফারেন্ট, 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতো হয়তো অ্যাক্সেলারেশন। সো দ্যাটস আ হিউজ প্ল্যানেট, মেবি ইটস জুপিটার, না জুপিটার থেকেও বেশি। A metal wire is stretched, the wire obeys Hooke's law, which quantity has a value that does not change. একটা মেটাল ওয়্যারকে স্ট্রেচ করলে, হুকস ল ওবে করলে এক্সটেনশন তো চেঞ্জ হচ্ছে, স্ট্রেন, হ্যাঁ এক্সটেনশন চেঞ্জ হচ্ছে, সো স্ট্রেন চেঞ্জ হচ্ছে, স্ট্রেস কি চেঞ্জ হচ্ছে, ফোর্স পার ইউনিট এরিয়া। obviously ফোর্সটা ভ্যারি করতেছে, a metal wire is stretched, which quantity has a value that does not change, obviously the material এর young modulus টা, young modulus is always constant for the material from which it is made, so 18 is D. এখন f টা ভ্যারি হচ্ছে কেন, কারণ এক্সটেনশন ভ্যারি করাচ্ছ, তো এক্সটেনশন ভ্যারি করানোর জন্য ফোর্স দিতে হবে, সো হুকস ল ওবে করা মানে কি, ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স, এটা ভ্যারি করলে এটা ভ্যারি করবে, সো বাকি তিনোটাই ভ্যারি করতেছে ইয়াং মডিউলাস ছাড়া। Question number 19. An object is stretched until it reaches the elastic limit.
Which statement must describe the stress on the object when it is at the elastic limit? Elastic limit to maximum stress. Achha, it is the maximum stress for which the object obeys Hooke's law. Na. It is the maximum stress that can be applied to object before it has elastic deformation. Na. Before it has plastic deformation. মানে ইলাস্টিক লিমিট পর্যন্ত ম্যাক্সিমাম স্ট্রেসটা দিতে পারবো যতক্ষণ পর্যন্ত সে প্লাস্টিক হইল না। ইলাস্টিক লিমিট হচ্ছে যতক্ষণ সে ইলাস্টিক বিহেভিয়ার শো করবে। তাহলে আনসার সি, 19C। এরপর কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট প্রোগ্রেসিভ ওয়েভস ইজ কারেক্ট? প্রোগ্রেসিভ ওয়েভের ব্যাপারে কারেক্ট ইয়াটা কি? They can exist in solids but not liquids. They decrease as their speed increases. Na. They transfer energy away from their source. Progressive wave সবসময় এনার্জি পাস করে দিবে, সোর্স থেকে দূরে চলে যাবে এনার্জি, কিন্তু স্টেশনারি ওয়েভে ট্র্যাপ করবে এনার্জিটাকে একটা সিস্টেমের ভিতর। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্টেশনারি ওয়েভ অ্যান্ড প্রোগ্রেসিভ ওয়েভ। কোয়েশ্চেন নাম্বার 21, a cathode ray oscilloscope is used to determine the frequency of a sound wave. The diagram shows the waveform on the screen. The time base setting is 5 milliseconds per division. তার মানে এতটুকু যেতে তার 5 মিলিসেকেন্ড লাগে। What is the best estimate of the frequency? ওকে, এই জায়গাটা দেখি, এখানে একটা ওয়েভ 1 2 2.5, তাহলে 2.5 ওয়েভস কয়টা বক্স লাগছে? 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, তাহলে 2.5 ওয়েভস মানে 5 টাইম পিরিয়ড হচ্ছে 7 বক্স লাগছে। তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 3টা বক্স তো না, টাইম পিরিয়ডটা বের করতে হবে আর কি। তাহলে 7 × 5 মিলিসেকেন্ড করলে আসে হচ্ছে কত? 35 মিলিসেকেন্ডস হচ্ছে 2.5 টাইম পিরিয়ড হচ্ছে 35 মিলিসেকেন্ড। কেমনে বের করছি দেখো, 1 2 3 4 5 6 7, 7 স্মল বক্সেস রিপ্রেজেন্ট 2.5 টাইম পিরিয়ড। কেমনে? কারণ দেখো এখানে 1 2 আর দিক দিয়ে হাফ গেছে, সো টাইম পিরিয়ড হচ্ছে 35 ডিভাইড বাই 2.5, 35 ডিভাইড বাই 2.5, that is 14. Time period হচ্ছে 14 milliseconds. So what is the best estimate of frequency? তাহলে 14 × 10⁻³ হচ্ছে আমার টাইম পিরিয়ড। 1 ডিভাইড বাই আনসার করলে আনসার আসে 71.4 হার্টজ, আনসার বি। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/14 × 10⁻³ that is 71.4 hertz. So B. Question number 22, এটা ডপলার ইফেক্টের কোয়েশ্চেন দেখে বোঝা যাচ্ছে। The warning sign on an ambulance has a frequency of 60 hertz. The frequency of sound 330, অনেক কিছু বলছে, constant velocity 25 towards an observer. Which overall change is observed frequency takes place between the times at which the ambulance is long way behind the observer and when it is, মানে তোমাকে দুইটারই কি বের করতে হবে, f নট বের করতে হবে, দুইবার f নট বের করে মাইনাস করে দিতে হবে ওভারঅল চেঞ্জটা বের করার জন্য। তাহলে ফার্স্টে f নট বের করার জন্য যখন সে কাছে আসতেছে তখন কি করব, 600 × 330 ডিভাইড বাই 330 মাইনাস 25, এর পরটার জন্য 600 × 330 ডিভাইড বাই 330 প্লাস 25, একবার প্লাস একবার মাইনাস। মাইনাস কখন হয়? যখন টাওয়ার্ডস আসে তখন না? যখন টুয়ার্ডস হয় তখন মাইনাস, তখন বেশি ফ্রিকোয়েন্সি শুনবে সে। 330 ডিভাইড বাই 305, আনসার আসে 649 হার্টজ। 649 হার্টজ সে শুনবে যখন কাছে আসতেছে। তাহলে 680, সরি 600, এটা 680 কেন, 600, তাহলে 600 × 330 ডিভাইড বাই 355, দ্যাট ইজ 556। কম শুনবে যখন চলে যাবে, তাহলে 557, সরি
557 minus 649 আনসার আসে 91.2 দ্যাট ইজ 91 হার্টজ 22 হচ্ছে সি ঠিক আছে মিলছে তাহলে ওভারঅল চেঞ্জটা করতে হচ্ছে কি ওভারঅল চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি বের করলাম এটা লাস্ট ক্লাসও এরকমই একটা করছিলাম Brief pulses of red, blue and green light are emitted from the sun at the same time. The pulses travel at the same distance to reach Mars. Assume that the pulses travel in a vacuum for the full duration of their journey. In which order would these pulses of light arrive at Mars? কি ফালতু কোশ্চেন 23 এর আনসার হচ্ছে এ সবগুলোর স্পিড সেম রেড ব্লু গ্রিন দে অল ট্রাভেল এট দ্য সেম স্পিড এগুলো এ লেভেলসের কোশ্চেন হইতে পারে না টু কোহেরেন্ট প্রোগ্রেসিভ ওয়েভস ফ্রম ডিফারেন্ট সোর্সেস মিট এট আ পয়েন্ট which condition must be satisfied for there to be zero resultant amplitude at the point where the waves meet zero resultant amplitude মানে কি destructive superposition right তো এটা আনসার কোনটা হবে which condition must be satisfied the two waves must be emitted from their sources with the same intensity same intensity matter করে না একজনের বেশি ইন্টেন্সিটি আর একজনের কম ইন্টেন্সিটি হইলেও তারা ডিস্ট্রয় করতে পারে একজন আরেকজনকে কারণ ইন্টেন্সিটি যত দূরে যাবে তত কমতে থাকে সো ইটস নট আ মাস্ট দ্য টু ওয়েভস মাস্ট বি ইন ফেজ হলে তো কনস্ট্রাকটিভ তাহলে এটাও হবে না the two waves must be traveling in opposite directions not necessarily সে অপোজিট হইলে it's good stationary wave form করবে but not a must they must have same amplitude মানে এই না যে সে উপরেই থাকতে হবে amplitude মানে তাদের যখন যাদের দেখা হবে তাদের যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা সেম হইতে হবে বাট ইন দি অপোজিট ডিরেকশন অবভিয়াসলি অ্যামপ্লিটিউডের ডিরেকশনটা উল্টো হইতে হবে একজনের অ্যামপ্লিটিউড যদি ক্রেস্ট হয় আরেকজনের অ্যামপ্লিটিউড ট্রাফ হইতে হবে ভাইস ভার্সা ঠিক আছে অর ভাইস ভার্সা আনসার ডি একটু কনফিউজিং বাট সবগুলো ভালো মতো পড়লে বুঝাই যাচ্ছে এটা আনসার ডি হবে কোয়েশ্চেন নাম্বার 25 A corridor is 13.2 meter long and has closed doors that reflect sound at both ends. The speed of the sound in the corridor is 330. What is the lowest frequency of the sound heard that could create a stationary wave in the corridor with a node halfway along it? Closed door. Position of node. Closed door হলে এখানে কি হবে? What is the lowest frequency? লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হওয়ার জন্য ওয়েভলেন্থে এরকম হইতে হবে ক্লোজ ডোর মানে হচ্ছে এদিক দিয়ে নোড এটাও নোড মাঝখানেও নোড তাহলে ওর ওয়েভলেন্থ কত ওয়েভলেন্থ হচ্ছে 13.2 তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে ভি বাই ল্যামডা 330 ডিভাইড বাই 13.2 শেষ 330 ডিভাইড বাই 13.2 দ্যাট ইজ 25 হার্টজ এটা একদম ইজি ছিল জাস্ট এটা বুঝতে হবে তোমার দুইটা লুপ ক্রিয়েট হবে ক্লোজ ডোর মানে ওখানে কি নোড ক্রিয়েট হচ্ছে আমরা ওপেন এন্ড ক্লোজ এন্ড পাইপ পড়াইছি না এটা অনেকটা পাইপের মতো করিডোরটা পাইপের মতো কাজ করতেছে কোশ্চেন নাম্বার 26 water waves of wavelength so question number 26 বলছে water waves of wavelength lambda are
formed in a ripple tank, the waves are diffracted as they pass through a narrow gap of width d. D is greater than lambda. Which gap width and which wavelength will cause the largest decrease in the amount of diffraction? তার মানে ডিফ্র্যাকশনটা কমে যাবে। তো ডিফ্র্যাকশন সবচেয়ে ভালো হওয়ার জন্য ওয়েভলেন্থ মাস্ট বি গ্রেটার দ্যান গ্যাপ সাইজ। সো ওয়েভলেন্থ মাস্ট বি গ্রেটার দ্যান ডি। তার মানে এটা যদি উল্টা হয়, ওয়েভলেন্থ যদি লেস দ্যান ডি হয় তখন ডিফ্র্যাকশন কমে যায়, যেটা ওরা বলছে। So wavelength needs to be less. So half lambda or gap with 2d. Answer C হবে না 26? Yeah, answer C. বুঝছো? এই জাস্ট এই কন্ডিশনগুলো একটু মনে রাখতে হবে। Two loudspeakers X and Y emit sound waves that are in phase and of wavelength 0.75 meter. An observer O is able to stand anywhere on a straight line that passes through X and Y as shown. The observer stands at a point where the sound waves from X and Y meet in phase. তাহলে মিট ইন ফেজ বলছে, ওয়েভলেন্থ হচ্ছে 0.75 মিটার। তো হোয়াট কুড বি দ্য ডিস্টেন্স ও ওয়াই অ্যান্ড এক্স ওয়াই? তো এটা একদম ইজি কোয়েশ্চেন। তোমরা ও ওয়াই আর এক্স ওয়াই মাইনাস করবা ফার্স্টে। তাহলে 3.5 মাইনাস 1.25, 3.5 মাইনাস 1.25 করলে 2.25 আসে। তারপর এটাও করলো 2.75 মাইনাস 2 করলে 0.75 আসে। 2.75 আর 2 করলে আসে 0.75। তারপর 3.25 আর 1.25 করলে কত আসে? মাইনাস 1.5 করলে আসে 1.75। So what could be the distances তো হোয়াট কুড বি দ্য ডিস্টেন্স? এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন। দেখো আমার ওয়েভলেন্থ হচ্ছে 0.75, তাহলে 2.25 কত ল্যামডা? আচ্ছা ও এক্স, ও ওয়াই আর এক্স ওয়াই, ও ওয়াই আর এক্স ওয়াই। আমাকে এখানে একটু ঝামেলা আছে, ওরা আমাকে ও ওয়াই দিয়ে ও এক্স ওয়াইটা দিয়ে ঝামেলা করছে। তো আমাকে ও এক্স বের করতে হবে। ও এক্সগুলো আমরা বের করি। তাহলে ও এক্স বের করার জন্য 1.25 থেকে ও ওয়াই হচ্ছে 1.25, এক্স ওয়াই তখন বেশি। এক্স ওয়াই যদি 3.5 হয়, ও ওয়াই হচ্ছে 3.5 মাইনাস 1.25, তো দ্যাট ইজ 2.25। ঠিক আছে, ও এক্স আমাকে ও এক্স জানতে হবে আর ও ওয়াই জানতে হবে, কারণ আমি অবজার্ভ করব। সো আই এম ও, যেখানে আমার কাছে এসে ওয়েভসগুলো পড়বে। সো আমাকে ও এক্সটা বের করতে হবে। ও এক্স হচ্ছে 2.25 একবার, 0.75, একবার 0.75, আর একবার 3.25 মাইনাস 1.5 করলে 2 আসে। সরি 1.5 করলে 1.75 আসে। তো এখন তোমাকে যেটা করতে বলছে, দ্য অবজারভার স্ট্যান্ডস এট আ পয়েন্ট ওয়্যার দ্য ওয়েভস এক্স অ্যান্ড ওয়াই মিট ইন ফেজ। ইন ফেজ যখন হবে তখন আমার পাথ ডিফারেন্সটা হইতে হবে ইন্টিজার মাল্টিপলস অফ ল্যামডা, এন ল্যামডা হইতে হবে ফর ইন ফেজ। সো ওই জায়গায় যদি আমি পাইতে চাই তাহলে আমাকে ও এক্স আর ও ওয়াই মাইনাস করতে হবে। তাহলে 2.25 মাইনাস 1.25 করলে আনসার আসে 1। তাহলে পাথ ডিফারেন্স হচ্ছে 1 মিটার, দ্যাট ইজ নট অ্যান ইন্টিজার মাল্টিপল অফ 0.75। সিমিলারলি এটা আসবে 1.25, এটাও আসবে 1.25 মিটার। শুধু 1.75 থেকে 3.25 মাইনাস করলে 3.25 মাইনাস 1.75 করলে আনসার আসে 1.5 মিটার, হুইচ ইজ ইন্টিজার মাল্টিপলস অফ 0.75। তাই আনসার ডি হবে।
সো এখানে OX ফার্স্টে বের করতে হবে। এখানে ঝামেলা করছে ওরা আমাকে ডিস্টেন্স XY দিয়ে। XY ডিস্টেন্স তো ইম্পর্টেন্ট না, আমার ওয়েভটা ইন ফেজে এসে মিট করতে হবে ওতে ফ্রম, তো ও এই জায়গায় মুভ করবে। O is movable along the line XY. That's why answer is D. This is a very tricky question, question number 27. তারপর question number 28. Light of a single wavelength is incident normally on a diffraction grating. The resulting diffraction pattern is displayed on a screen. Which change makes the first orders of intensity maxima further apart from each other on the screen? একটু স্টার মার্ক করে রাখি। Which change makes the first orders of intensity maxima further apart from each other on the screen? আচ্ছা, ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা দূরে চলে যেতে হবে, তাহলে d sin theta equals to n lambda, তার মানে থেটা বাড়তে হবে। What could placing the screen closer to the diffraction grating? ক্লোজার হলে কমে যাবে না। Using a diffraction grating with less separation between adjacent slits, d বাড়ালে অ্যাঙ্গেল কমবে, তাহলে এটাও না। Using a diffraction grating with more slits but keeping the same separation between adjacent slits, না, more slits separation same, slit separation কমাইতে হবে। যদি using light with shorter wavelength, হ্যাঁ, shorter wavelength ইউজ করলে n বাড়বে। আচ্ছা, আমাকে কি বলছে, which makes the first orders of intensity maxima further apart from each other on the screen, using a diffraction grating with less separation between adjacent slits. Less separation between adjacent slit, separation slit, ও লেস সেপারেশন করলে অ্যাঙ্গেল বেড়ে যাবে, ঠিকই তো আছে, আনসার তো বি হবে, বাকিগুলো তো ক্রস এসে যাচ্ছে। ওয়েভলেন্থ কমাইলে, ইউজিং লাইট উইথ শর্টার ওয়েভলেন্থ করলে তো কাছে চলে আসবে, ওয়েভলেন্থ বাড়াইলে না ডিফ্র্যাকশন বেশি হয়। ইউজিং এ ডিফ্র্যাকশন গেটিং উইথ মোর স্লিটস, বাট না, আনসার বি, 28 ইজ বি। দেখি, ইয়েস 28 ইজ বি। বেসিক্যালি ডিফ্র্যাকশন গ্রেটিং এর ভিতরে যে লাইনগুলো আছে, স্লিটগুলো, সেগুলোকে কাছে আনলে তোমার এটা আরো স্প্রেড আউট ভালো মতো করবে। সো ফার্স্ট অর্ডার দূরে দূরে চলে যাবে, যে ফার্স্ট অর্ডারগুলোর অ্যাঙ্গেল এগুলো দূরে চলে যাবে। সো এরপর কোশ্চেন নাম্বার 29। আমরা অলরেডি 1 hour 8 minutes ইউজ করে ফেলছি, আমরা তোমাদেরকে ইনভলভ করাইলে সেই দিন দেরি হয়ে যায়। For a current carrying wire, the current can be calculated using the equation shown. What is the meaning of N? Number density of charge carriers, the number of charge carriers per unit volume of the wire, D. The number of free electrons passing in a point in a wire is in 24 hours is etogula. What is the average current in the wire? Q equals to IT. Now passing a point in a wire, Q equals to N E divided by T করলে I আসে। তাহলে n হচ্ছে 6 into 10 to the power 23, একটার চার্জ হচ্ছে 1.6 into 10 to the power minus 19 divided by time, টাইম কত, 24 hours, right? তাহলে 24 into 60 into 60, অ্যাভারেজ কারেন্ট 6 into 10 to the, কারণ SI বেস ইউনিট হচ্ছে, SI ইউনিট হচ্ছে সেকেন্ডসে, তো সেকেন্ডসে আনসার দিতে হবে, কারেন্টটা সেকেন্ডসে আসবে। 6 into 10 to the power 23 into 1.6 10 to the power minus 19 divided by 24, answer আসে হচ্ছে 1.1 ampere. That is the average current flowing through the wire, 1.1 ampere. Answer কত, 30, 30 is B, yeah. 31. In the circuit shown, lamp P is rated 250 volt 50 watt and lamp Q is rated 250 volt 200 watt. The two lamps are connected in series to a 250 volt power supply. Assume that the resistance of each lamp remains constant. Which statement most accurately describe what happens when the switch is closed?
একটা হচ্ছে 250 ভোল্ট 50 ওয়াট, আর একটা হচ্ছে 250 ভোল্ট 200 ওয়াট, দুইটাই 250 ভোল্টকে ইউজ করতেছে। In the circuit shown, lamp is rated 250 volt 50 watt and lamp Q is rated 250 volt 200 watt. Then the two lamps are connected in series to 250 volt power supply. When the switch is closed, acha basically ও 120 250 ভোল্টের রেটেড 250 ভোল্ট, তো ওরা যখন সিরিজে কানেক্টেড হবে একটা 50 ওয়াটের আর একটা 200 ওয়াটের, তো এগুলো তো আইডেন্টিক্যাল হবে বলে কথা নেই, কারেন্ট ইন দ্য সার্কিট ইজ সেম। 250 volt power supply. The lamps are connected in series to a 250 volt power supply. Assume that the resistance of each lamp remains constant. Which statement most accurately describes what happens when the switch is closed? Lamp P emits 4 times as much power as lamp Q. Lamp P emits twice, lamp Q emits 4 twice. Okay. আমি 250 তো দুইজন পাচ্ছে না, ওদের মধ্যে ভোল্টেজটা ভাগাভাগি হয়ে যাবে বেসড অন देयर রেজিস্ট্যান্স। তাহলে একটু পাওয়ার দিয়ে চেক করি। 50 ইকুয়ালস টু আই স্কোয়ার আর, তাহলে আর ইকুয়ালস টু 50 ডিভাইড বাই আই স্কোয়ার। এটা হচ্ছে ল্যাম্প পি এর জন্য আর পি, আর আরেকটার জন্য ল্যাম্প আর কিউ। ল্যাম্প আর কিউ এর জন্য হচ্ছে 200 divided by okay 200 divided by I square. obviously এদের যেহেতু কারেন্ট সেম, রেজিস্ট্যান্স একটার থেকে একটা ডিফারেন্ট হবে। আচ্ছা, আমাকে তো রেজিস্ট্যান্সের কোনো কাজ নেই, power is proportional to resistance. যেহেতু ওরা সিরিজ আছে, ওদের কারেন্ট ডিফারেন্ট, সো এটা আনসার হবে আমার মনে হচ্ছে 31 এর আনসার সি, নাকি সরি 31 এর আনসার এ। lamp P emits 4 times as much power as lamp Q. একটা 200 ওয়াট আর একটা 50 ওয়াট। lamp P emits 4 times as much power as lamp. Which statement most accurately describe what happens when the switch is closed? Power equals to V square by R. তাহলে এখান থেকে আরটা ক্যালকুলেট করে নিই। আর অফ পি হচ্ছে ভি স্কোয়ার দ্যাট ইজ 250 স্কোয়ার্ড ডিভাইডেড বাই পাওয়ার 50। কত আসে দেখো তো, 250 স্কোয়ার্ড ডিভাইড বাই 50 করলে আনসার আসে 1250, আর রেজিস্ট্যান্স অফ কিউ আসে হচ্ছে 250 স্কোয়ার ডিভাইড বাই 200। 250 স্কোয়ার ডিভাইড বাই 200 করলে আনসার আসে
312 আর কিউ হচ্ছে 312.5। এখন যেহেতু ওদেরকে সিরিজে কানেক্ট করছি তো পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আর, যেহেতু ওদের কারেন্ট সেম তাহলে পাওয়ার ইজ প্রপোর্শনাল টু আর। যেহেতু কিউ এর রেজিস্ট্যান্স হচ্ছে 1250 ওম আর কিউ এর রেজিস্ট্যান্স হচ্ছে 312.5, তাহলে পাওয়ার অফ পি ডিভাইড বাই পাওয়ার অফ কিউ ইজ ইকুয়ালস টু রেজিস্ট্যান্স অফ পি ডিভাইড বাই রেজিস্ট্যান্স অফ কিউ। যেহেতু আমরা সিরিজে এই ফর্মুলাটা ইউজ করি, কারেন্ট যেহেতু সেম, আই হচ্ছে সেম ফর বোথ। যদিও বা আমরা রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করার সময় এই ফর্মুলাটা ইউজ করছি, কিন্তু পাওয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার আরটাই লাগবে। তাহলে 1250 ডিভাইড বাই 312.5 করলে আনসার আসে 4। হ্যাঁ, এ ল্যাম্প পি এমিটস 4 টাইমস অ্যাজ মাচ পাওয়ার অ্যাজ ল্যাম্প কিউ। যদিও বা দেখো কিউ এর রেটিং বেশি, যেহেতু রেজিস্ট্যান্স কম আর কিউ এর, সেই জন্য সিরিজে কানেক্ট করলে ল্যাম্প পি ব্রাইটনেস বেশি হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ট্রিকি কোয়েশ্চেন। এটাতে তোমার দুইটা ফর্মুলা ইউজ করতে হয়েছে, দেখো পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। 31 এর আনসারটা 32, এটা বুঝছো সবাই? 31 Yes, sir. 32 এই কোয়েশ্চেনটা মনে হয় আগে একবার করাইছিলাম যখন শুরুতে। যাই হোক, 32, a piece of wire has a length of 0.8 meter and a diameter of 5 into 10 to the power minus 4 meter. The IV characteristic of the wire is shown. IV characteristics is shown. What is the resistivity of the metal from which the wire is made? এখান থেকে আর বের করতে হবে V by I দিয়ে, ঠিক আছে? So has a length of 0.8 and diameter দেওয়া আছে, তো V যেখানে 2.5 by 5, সরি 5 ডিভাইড বাই 2.5 করলে আনসার আসে 2 ওম। তাহলে রেজিস্টিভিটি ইজ ইকুয়ালস টু আর এ বাই এল। তাহলে আর হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 5 into 10 to the power minus 4 whole square pi d square by 4। তাহলে 4 into length হচ্ছে 0.8। ক্যালকুলেট করো, 2 into 5 into 10 to the power minus into pi divide by 0.8, 4.9 into 10 to the power minus 7 c, 32 is c। এগুলো জাস্ট ক্যালকুলেশন, ঠিকমতো ফর্মুলা মনে রাখলে ক্যালকুলেশন করে আনসার বের করা যাবে। তারপর কোশ্চেন নাম্বার 33, হোয়াট ইজ দ্য কম্বাইন্ড ইএমএফ অফ দ্য টার্মিনালস এক্স অ্যান্ড ওয়াই? একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, একটা উল্টা করে দিছে। তাহলে 9 into 1.5 minus 9 into 1.5 minus 1.5, একটা উল্টা দিছে তাই মাইনাস করতেছি 12 ভোল্ট, এটার কারণে মাইনাস 1.5 ভোল্ট, বাকিগুলা 9 ইন্টু 1.5, ঠিক আছে? উল্টা দিয়ে দিছে একটা। তারপর কোশ্চেন নাম্বার 34, ট্রিকি করতে চাচ্ছে ওরা। A cell of electromotive force EMF internal resistance R is connected to a variable resistor as shown. The resistance of the variable resistor is gradually increased from R to 3R. R থেকে 3R করছে, ইন্টারনাল ভ্যারিয়েবল রেজিস্টার, সরি আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান। Which graph shows the variation of the potential difference V across the internal resistance V versus V with the PD across the resistor? আচ্ছা, যত বেশি এটার রেজিস্ট্যান্স বাড়বে এটার অ্যাক্রসে ভোল্টেজ বাড়বে অবভিয়াসলি। সো R to 3R বলছে, তাহলে ভোল্টেজ বাড়বে, একটার বাড়লে আরেকটার কমবে ইএমএফ এর তুলনায়। সো অবভিয়াসলি গ্রাফটা এরকম হওয়ার কথা, যখন এটা 0 তখন, হ্যাঁ এই গ্রাফটা এরকম, এই দুইটা গ্রাফই এরকম হওয়ার কথা। এখন কোন দিক দিয়ে যাবে? যেহেতু আমি রেজিস্ট্যান্সটা R থেকে 3R বাড়াচ্ছি অফ দ্য ক্যাপিটাল V,
so it will increase and the other one will decrease. So answer A na, 34 is A. Yeah, answer A. তাহলে ক্যাপিটাল V is proportional to capital R. ক্যাপিটাল R টাকে আমি ইনক্রিজ করতেছি from R to 3R, so it obviously capital V টা ইনক্রিজ করবে, small v টা ডিক্রিজ করবে. Question number 35. Each of the Kirchhoff's two laws. First law, name and conserve. Charge A অথবা C. Answer A. C তো EMF নিয়ে বলছে, এটা চার্জ হবে কেমনে? Question number 36. A cell has an electromotive force of 8 volt and negligible internal resistance. The cell forms part of a circuit. The reading V1 is 4 volt. V1 হচ্ছে 4 volt. And the reading on V2 is 4 volt. What is the resistance of R? দুইজনই তাহলে এদের combined resistance এর resistance same হবে, তাহলে 1/4 plus 1/4, that is 2/4. so উল্টা গেলে 2 ohm, 36 is B. এটা তো easy question. Acha, in the circuit shown the cells have negligible internal resistance of the reading on the galvanometer is 0. galvanometer 0 মানে হচ্ছে ওদের potential গুলো সেম, তাহলে এটার অ্যাক্রসে যা পোটেনশিয়াল, এটার অ্যাক্রসে 4 ভোল্ট, এটার অ্যাক্রসে 0 ভোল্ট, তাহলে ইজি তো 9 ডিভাইড বাই 3 ইজ ইকুয়ালস টু 6 ডিভাইড বাই R, কারণ ওদের রেশিওগুলো সেম হবে, তাহলে এটা ইজি. 9 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 6 ডিভাইড বাই R করলে R ইকুয়ালস টু 3 6 18, তো 2 ওহম, শেষ. এটা 2 ওহম হবে আর কি. এটা একদম ইজি কোশ্চেন ছিল. কেমনে করছি? বেসিক্যালি এদের যে রেশিওটা হবে এদেরও রেশিও সেম হইতে হবে, যেহেতু ওদের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম, এগুলো 0 ভোল্টে আছে. ও আচ্ছা, না এভাবে করা তো যাবে না, এখানে তো দুইটা সেল আছে, সরি. আচ্ছা, ফার্স্টে এটার পোটেনশিয়াল আর এটার পোটেনশিয়াল সেম বলছে, তাহলে এখানে 9 ভোল্ট, আর এটা যেহেতু এদিক দিয়ে, তাহলে এটা এদিক দিয়ে 4 ভোল্ট. ওকে, তারপর এটা তো 0 ভোল্ট হবেই, তাহলে 9 থেকে 0 হইছে আর এটা 4 থেকে 0 হইছে, আমার পোটেনশিয়ালও সেম হবে, তাহলে এই জায়গাটার পোটেনশিয়াল কত? ইজি, 3 ডিভাইড বাই 12, 3 প্লাস 9, 3 ডিভাইড বাই 3 প্লাস 9, এটা ভি আউট বের করতেছি, এই জায়গাটাকে আমি যদি ভি আউট বলি, ভি আউট হচ্ছে 3 ডিভাইড বাই 3 প্লাস 9 ইন্টু ভি ইন, ভি ইন হচ্ছে 4, কত আসে দেখি, 1/12, 3 4 12 ডিভাইড বাই 12, দ্যাট ইজ 1 ভোল্ট, তার মানে এখানে 1 ভোল্ট আসছে, তার মানে এখানে 1 ভোল্ট আসবে, আর 8 ভোল্ট খাবে, ঠিক আছে? তাহলে আর ডিভাইড বাই আর প্লাস 6 ইন্টু, আচ্ছা কি কথা, ইন্টু 9 ইজ ইকুয়াল টু 8 ভোল্ট, 8 ভোল্ট ড্রপ হবে, তাহলে 8R প্লাস 8 6 48 ইন্টু 9R, তাহলে R ইকুয়ালস টু 48, সরি এটা কি হচ্ছে, am I doing 8R এদিক দিয়ে 9R আসতেছে, এটা 9 থেকে 4 হইছে আর এটা 4 থেকে 1, সরি এটা 3 ভোল্ট আসবে आंसर, হাই আমি তো ভি আউট পাইছি 3 ভোল্ট, রাইট? আমি কি হইছে আজকে আমার, দেখি 1 ভোল্ট যদি হয় 4 থেকে 1 ভোল্ট মাইনাস করলে এই জায়গাটায় 3 ভোল্ট আছে, তার মানে আমার এখানেও 3 ভোল্ট থাকবে, তাহলে 9 থেকে 3 হইলে 6 হইছে, এখানে 6 হবে, এখন মিলবে, আমার অপশনেই নেই, আমি জাস্ট উল্টা ভুল দেখছি যাই, তাহলে 6R প্লাস 6 6 36 ইকুয়ালস টু 9R,
তাহলে 3r equals to 36, r equals to 36 divided by 3, 36 divided by 3 is 12, so answer is C, 37 is C. তো এটা একটু করতে হয়েছে কিভাবে, বেসিক্যালি আমাদেরকে দুইটা ব্রাঞ্চ চিন্তা করতে হয়েছে। সো প্রথমে আমি ভি আউট ক্যালকুলেট করছি এই জায়গায় পয়েন্টে পোটেনশিয়াল বের করার জন্য, দ্যাট ইজ 3 ভোল্ট, যেহেতু ওদের গ্যালভানোমিটার ডাজন্ট শো এনি রিডিং, সো এখানের পোটেনশিয়ালও সেম হবে। একটা 4 থেকে 1 ভোল্ট লুজ করছে আর একটা 9 থেকে 6 ভোল্ট লুজ করে আসছে সেম পোটেনশিয়ালে। তো ওভাবে করে করতে হবে আর কি। এরপর হচ্ছে when alpha particles are directed at goal leaf, almost all alpha particles pass through the without deflection, a few alpha particles are deviated through large angles. What are the reasons for these effects? All particles because mostly empty, the gold nucleus is very small, so most alpha particles miss all nuclei. এটাই হবে আনসার সি, সি is close to the, তাই আনসার সি, 38 is C, এটা মুখস্থ লিখতে হবে আর কি। A nucleus X is a radioactive and decays into a nucleus Y. X and Y are isotopes of the same element. Which combination of particles could have been emitted during the decay process? 1 alpha and 1 beta. X and Y are isotopes. Isotopes যখন হয় তখন ধরো 4 -4 -2 হয় আলফার জন্য, আর বেটার জন্য হচ্ছে +1 হয়। তো সেম নাম্বার অফ প্রোটন আসতে হবে, তাহলে দুইবার বেটা হইলে দুইবার +1 হবে, একবার -2 হবে। সো দুইটা বেটা একটা আলফা, আনসার বি, 39 is B. We need 2 beta particles and 1 alpha particle for the X and Y to be the isotope, proton number same করার জন্য। Question number 40. A positively charged meson consists of a quark and an antiquark. What could be one quark and one antiquark? Charm and anti-up. Charm and anti-up. Yes, এটা তো quark and down and anti-top. A positively charged meson consists of quark and antiquark. Positively charged বলছে, তাহলে চার্মের চার্জ হচ্ছে +2/3e, অ্যান্টি-আপের চার্জ হচ্ছে -1/3e, তো এটা পজিটিভলি চার্জ না, তাই এ হবে না। ডাউন অ্যান্ড অ্যান্টি টপ, আনসার বি হওয়ার চান্স আছে। স্ট্রেঞ্জ অ্যান্ড অ্যান্টি বটম, নেগেটিভ হবে। আপ অ্যান্ড অ্যান্টি স্ট্রেঞ্জ, আপ হচ্ছে +2/3e, আচ্ছা না, বি হওয়ার চান্স নাই, কারণ অ্যান্টি টপ হচ্ছে -2/3e, তো বিও হবে না, আনসার ডি। আপ হচ্ছে +2/3e, অ্যান্টি স্ট্রেঞ্জ হচ্ছে -1/3e, আনসার ডি, 40 is D. এগুলো বেসিক্যালি সবগুলো চার্জ দিয়ে, ডাউনের চার্জ হচ্ছে -1/3, অ্যান্টি টপ হচ্ছে -2/3, ওভাবে করে করতে হবে তোমাদের চার্জ দিয়ে দিয়ে। এটা প্রত্যেকটা চেক করতে হবে। ডাউনের হচ্ছে -1/3e, অ্যান্টি টপের হচ্ছে -2/3e, সো নেগেটিভ আসতেছে। আমাকে চার্জটা পজিটিভলি চার্জড মেসেন বলছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন 40টা শেষ হয়েছে, আমাদের একটু টাইম বেশি লেগে গেছে আজকে। এখানে কিছু ট্রিকি কোশ্চেন ছিল, একটা হচ্ছে 37, একটা 31, আর এটা কোশ্চেন নাম্বার 27। ঠিক আছে।